আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী সহ সরকারি আমলারা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল সমঝোতা না করলে আসামেও সমঝোতা হবে না, সাফ জানালেন রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরা। লৌহ পুরুষ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। শাসক বিরোধী উভয় পক্ষের শুভেচ্ছা বার্তা। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। আসছি বিস্তারিত খবরে। দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী সহ সরকারি আমলারা। দুদিনের সফরসূচি নিয়ে আজ শনিবার আসামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরকে কেন্দ্র করে গুয়াহাটিতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে রাজ্য বিজেপি। গোপীনাথ বরদলৈ বরঝাড় বিমানবন্দরে সাংস্কৃতিক দলগুলি মোদীকে স্বাগত জানায়। ওই সময় জনসাধারণ তাঁকে দেখতে শহরের রাস্তায় ভিড় জমান। অন্যদিকে তাঁকে স্বাগত জানাতে 1 লক্ষ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করেছে বিজেপি যুব মোর্চা। এদিকে গুয়াহাটি হয়ে খানাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশাল কনভয় করে খানাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। এর আগে মোদীকে দেখতে বিমানবন্দর থেকে খানাপাড়া পর্যন্ত রাস্তার দুই পাশে বহু মানুষ কাতারে সামিল হন। এদিকে নির্ধারিত সময়ের আগেই গুয়াহাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যে 6:30টার দিকে প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা তাঁকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, এই সফরকালে প্রধানমন্ত্রী আসামে প্রায় 11,000 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তহবিলে নির্মিত হতে যাওয়া কামাখ্যা মন্দিরের দিব্য পরিকল্পনারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। 43টি রাস্তা ও 38টি সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদী। প্রধানমন্ত্রী চন্দ্রপুরে একটি আন্তর্জাতিক স্তরের স্টেডিয়াম, নেহেরু স্টেডিয়ামকে ফিফা স্তরের স্টেডিয়ামে উন্নীতকরণ, জিএমসিএইচ অবকাঠামোর ভিত্তিপ্রস্তর, করিমগঞ্জে মেডিকেল কলেজের পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে আগামীকাল রবিবার বেলা 11টায় খানাপাড়ায় বিশাল এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল সমঝোতা না করলে অসমেও হবে না, জানালেন ভূপেন বরা। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আসন না দিলে তৃণমূলের সঙ্গে অসমে কোনো ধরনের সমঝোতা হবে না, এমনই জানালেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, করিমগঞ্জ লোকসভা আসন দাবি করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু যদি পশ্চিমবঙ্গের আসন নিয়ে সমঝোতা না হয় তাহলে অসমেও সমঝোতা হবে না। আর করিমগঞ্জ আসন দেওয়া তো দূরের কথা। শনিবার শিলচরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। প্রথম কথা হইছে ডিলিমিটেশনৰ সময়ত বৰাকৰ মানুহে যি ব্যাপক আন্দোলন কৰিছিল যে 40 বছৰৰ পাছত যেতিয়া ডিলিমিটেশন হৈছে বৰাকত জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পালে
কিন্তু তাৰ হিচাপত 2টা সিট এছেম্বলিত কমি গ'ল। এতিয়া বৰাকৰ মানুহক ৰাজনৈতিকভাৱে দুৰ্বল কৰিবৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে বৰাক বিৰোধী যি ষড়যন্ত্ৰ 15টা সিটৰ জেগাত 13টা সিট কৰিলে। এই সম্পৰ্কত বৰাকৰ মানুহে কৰিমগঞ্জ আৰু শিলচৰ লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনত এটা সঠিক আৰু শক্তিশালী বাৰ্তা অসমৰ মুখ্যমন্ত্ৰীক যে দিব, এইটো মই কালিৰ পৰা যিমান মানুহ লগ পাইছোঁ চবেই মোক কৈছে। দ্বিতীয়তে আপুনি যেটো কথা কৈছে যে কৰিমগঞ্জ সিটটো এলায়েন্সক এৰি দিয়া হ'ব নেকি? হয়, তৃণমূল কংগ্ৰেছে কৰিমগঞ্জ সিটটো সম্পৰ্কত কিছু আলোচনা বা বাৰ্তা লাভ আমাৰ লগত কৰিছে। কিন্তু যোৱা কেইদিনমানৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ যে তৃণমূল কংগ্ৰেছৰ যেটো শক্তিশালী অৱস্থা থকা এখন ৰাজ্য হৈছে পশ্চিমবংগ। পশ্চিমবংগৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানে বাৰে বাৰে কৈছে যে পশ্চিমবংগত কংগ্ৰেছক এখনো আসন নিদিয়ে। গতিকে য'ত তৃণমূল কংগ্ৰেছ শক্তিশালী তাত যদি বুজাবুজি নহয়, তেতিয়াহ'লে ভাৰতবৰ্ষৰ বেলেগ ৰাজ্যত বুজাবুজি হ'ব বুলি মোৰ মনে নধৰে। আৰু যদি পশ্চিমবংগত কংগ্ৰেছ আৰু তৃণমূলৰ বুজাবুজি হয়, তেতিয়াহ'লে বেলেগ বেলেগ রাজ্যতো নিশ্চয় বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। ভয়ভীতি প্রলোভন দেখিয়ে বিরোধীদের নিশ্চিহ্ন করতে চাইছেন হিমন্ত, বিস্ফোরক রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরা। কংগ্রেসের পালে হাওয়া তুলতে 4 দিনের কার্যসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে রয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। একাধিক কর্মসূচির ফাঁকে আজ শিলচর ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। আজকের সাংবাদিক সম্মেলনে শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্দেশ্য করে একের পর এক তীর দাগেন। কোনো রাগঢাক না করেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ সাধেন। বলেন, ভয়ভীতি প্রলোভন দেখিয়ে বিরোধীদের নিশ্চিহ্ন করতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধীদের মামলা মোকদ্দমা পুলিশের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এক কথায় এক ভয়ের রাজনীতি স্থাপন করার প্রয়াস চলছে বলে জানান ভূপেন। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়ে আমার বুথ আমার দায়িত্ব কার্যকর করতে তিনি দলীয় কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনায় মিলিত হয়েছেন। তার বক্তব্য, আমার বুথ আমার দায়িত্ব এই স্লোগানের মূল উদ্দেশ্য নিজের বুথে ভোট কম পাওয়ার ক্ষেত্রে প্রতিজন পদাধিকারী ও কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এপিসিসি সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, অরুণ দত্ত মজুমদার প্রমুখ। আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে যে 4 দিনীয়া কাৰ্যসূচী লৈ আমি বৰাক ভেলীত আহিছিলোঁ। ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা যেতিয়া 8টা লোকসভা সমষ্টি সামৰি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত হৈছিল, তেতিয়া আমি আমাৰ বহুত ৰাইজ আৰু কংগ্ৰেছ দলৰ কৰ্মকৰ্তাৰ সৈতে লোকসভা নিৰ্বাচন কেন্দ্ৰিক বহু আলোচনা কৰিবৰ কাৰণে সুযোগ পাইছিলোঁ। কিন্তু বৰাক ভেলীত যেহেতু ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা আমি কৰিব পৰা নাছিলোঁ, ৰুট মেপ আগতেই বনোৱা আছিলে, সেইকাৰণে বৰাক ভেলীৰ 3খন জিলা হাইলাকান্দি, শিলচৰ, কৰিমগঞ্জ ইয়াৰ আমাৰ দলৰ যিসকল নেতাকৰ্মী তেওঁলোকৰ লগত লোকসভা নিৰ্বাচনৰ প্ৰস্তুতি সম্পৰ্কে আমি বিতং আলোচনা কৰিবলৈ সুযোগ পোৱা নাছিলোঁ। আৰু সেইকাৰণে আমি এপিচিচিয়ে সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি বৰাক ভেলীত গৈ জিলা ভিত্তিক আমাৰ যিমান শাখা সংগঠন আছে, ভাতৃ সংগঠন আছে, মহিলা কংগ্ৰেছ, যুৱ কংগ্ৰেছ, ইউথ কংগ্ৰেছ, NSY, ST চেল, SC চেল, মাইনৰিটি চেল, OBC চেল, জিলা কংগ্ৰেছ, ব্লক কংগ্ৰেছ, আমি সবৰ লগত আমি ভাগে ভাগে বহি আলোচনা কৰি কি ধৰণে নিৰ্বাচনী প্ৰস্তুতি তেওঁলোকে কৰিছে আৰু এপিচিচিয়ে কি ধৰণে সহযোগিতা বা দিহা পৰামৰ্শ আমি পাওঁ, সেই কথাখিনি আমি মুখামুখি এটা অন্তৰংগ আলাপ কৰিছোঁ। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় রাজনীতির প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব লালকৃষ্ণ আডবাণী, আজ শনিবার তাকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে খবরটি পোস্ট করেন তিনি। বলেন, এটি তাঁর কাছে খুবই আবেগঘন এক মুহূর্ত। দেশ জুড়ে এই খবরে আনন্দের হিল্লোল পড়ে যায়। 97 বছরের আডবাণীকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সম্মান করা হয়।
বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরাও তার প্রতি সশ্রদ্ধ, ফলে সকলেই খবরটিতে আপ্লুত হন। লালকৃষ্ণ আডবাণীর জন্ম 1927 সালের 8 নভেম্বর। 1941 সালে মাত্র 14 বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন আডবাণী। দেশভাগের পরে তাকে প্রচারক রূপে রাজস্থানের মৎস্য আলোয়ারে পাঠানো হয়েছিল। সেখানে দেশভাগের পরে তখন সাম্প্রদায়িক অস্থিরতা দেখা গিয়েছিল। সেই কঠিন পরিস্থিতিতে, সেই তপ্ত আবহাওয়ায় 1952 সাল পর্যন্ত আলোয়ার, ভরতপুর, কোটা, বুন্দি ও ঝালাওয়াড় জেলায় সাফল্যের সঙ্গে কাজ করেন তিনি। ইতিমধ্যে 1951 সালে জনসংঘ প্রতিষ্ঠা হলে তার সদস্য হন আডবাণী। 1999 থেকে 2004 সাল পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট NDA সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আডবাণী। 2002 থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর অধীনে ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আডবাণী ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং এই মুহূর্তে সবচেয়ে প্রবীণ নেতা। 10ম লোকসভা এবং 14দশ লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন। 2015 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন। আর এই 97 বছরে এসে 2024 সালে পেলেন ভারতরত্নের মতো দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। শিলচর NN দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটার বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে কি, একটা আমরা লয়্যালটি কার্ড দিই, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা হয়, আপনার লাভ হইবে লোক 28,500 টাকা, ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইবে লোক 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হচ্ছে লোক এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব, এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব লগে 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা লগে 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব লগে এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকের রেট, আর এই তিনটার দাম আছে, এই তিনটার দাম আছে হইল গিয়া 3,000। 15 আর 3 কত হইল 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে হইল কি 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 702604 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় বরাকের চা বাগানগুলোর এক বৃহৎ অংশ অবৈধ বাংলাদেশিদের দখলে রয়েছে বলে মত প্রকাশ। সরকারের দৃষ্টি আকর্ষণ। সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভা শনিবার শিলচরে আয়োজিত হয়। এদিন চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা, চায়ের গুণগত মান, স্বচ্ছ বাতাবরণ, ধরিত্রী পরিকল্পনা, সোলার এনার্জির বাস্তবায়ন সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার চেয়ারম্যান IB উবাদিয়া জানান, বরাকের
চা বাগানগুলোর এক বৃহৎ অংশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে চলে যাওয়ায় চা বাগানের জমি সংরক্ষণ বর্তমান সময়ে এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকা উপত্যকার চা বাগানগুলোর মালিকানা না থাকায় জমি জবরদখল করছে অবৈধ বাংলাদেশিরা। ফলে চা বাগানের জমি জবরদখল নিয়ে শঙ্কিত বাগান কর্তৃপক্ষ। প্রতিটি চা বাগানের যথেষ্ট পরিমাণ জমি থাকার সুযোগকে কাজে লাগিয়ে চলছে নিত্য জবরদখল। প্রশাসন প্রতিদিন রুটিন কাজে ব্যস্ত থাকায় বাগানের জমি সংরক্ষণ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে পৃথক টি সেল গঠনের দাবি নিয়ে এদিন সরব হয়েছেন উপত্যকার বাগান মালিকরা। পৃথক টি সেল গঠন হলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা চা বাগানগুলোর জমি দখলের সমস্যা নিরসন হওয়ার পাশাপাশি বাগানের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অচিরেই সমাধান হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইবি উবাদিয়া। সংস্থার 123তম সাধারণ সভায় কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক ইউরাজ বরঠাকুর, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, আইটিএ কলকাতার সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা, এসবিবিআইটি এর সম্পাদক আদিত্য চক্রবর্তী ও আইটিএ কলকাতার চেয়ারম্যান অতুল আস্থানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। चाय बागान से घिरे हुए हैं। आज जो है इतना बड़ा प्लेटफॉर्म आप लोग साथ में हैं। ये बराखली जो रीजन है मैंने देखा हुआ है, हैलाकांडी, सिलचर और अलग अलग जगह मैंने देखे हुए हैं। यहाँ पे जो है टी जो यहाँ की क्वालिटी है वो बहुत अच्छे है, क्योंकि यहाँ पे जैसे मैं अपर असम से आता हूँ तो मुझे दिखाई देता है रात में वहाँ चाय पत्ती की चोरी होती है। तो यहाँ पे बेसिकली जो है एक कली 2 पत्तियाँ, उसमें ये जो माहौल है इसमें टी का क्वालिटी लगभग ठीक है। अभी जो जो इश्यूज है जैसे सर ने बताया है, यहाँ पे जो है देखा गया है जो चाय बागान के जो लोग हैं जो यहाँ पे काम कर रहे हैं, यहाँ के जो टी कम्युनिटीज़ हैं वो अपर असम से थोड़ा अलग है। तो यहाँ जो देखा गया है, मैंने जो फील किया है यहाँ पे आके, इन लोगों को ज़्यादा कुछ भी नहीं चाहिए। इन लोगों को स्वच्छ पानी चाहिए, स्कूल अच्छा होना चाहिए, एनवायरनमेंट अच्छा होना चाहिए और एक माहौल उसको चाहिए जो कि आप ये जो टी इंडस्ट्री है और आगे बढ़ पाए। चाय बागान का बहुत वास्ट एरिया है और चारों ओर सब बाहर वाले, मतलब बहुत सारे बांग्लादेश से एंक्रोचमेंट है। आप लोग को तो मालूम है बाराकवेली पूरा बांग्लादेशियों से भरती है। तो हमारी चारों ओर बॉर्डर में ये लोग बैठे हुए हैं और आपको जान के आश्चर्य होगा कि टी इंडस्ट्री एक ही है जिनके पास में आज लैंड अवेलेबल है। बाकी सारी गवर्नमेंट की लैंड्स है, सारी एंक्रोच हो चुकी है। लेकिन धीरे धीरे हम लोग का भी प्रेशर बढ़ रहा है और जैसे जो नया बागान हम लोग ने लिया है आतिचेरा, तो उसमें तो चारों ओर से, क्योंकि इन बिटवीन कोई मैनेजमेंट था नहीं वहाँ में, तो जो बागान सीक हो जाता है वो बागानों की ज़मीन पूरा जोर दखल करके लोग बैठ जाता है वहाँ, क्योंकि कोई मैनेजमेंट नहीं है, देखने वाला कोई नहीं है। और बाद में जब कोई नया मालिक लेता है तो उनको बहुत सारी तकलीफ वहाँ में उनको फेस करना पड़ता है। तो ये बहुत बड़ा बर्निंग इश्यू है टी इंडस्ट्री के लिए। हमारे जितने डिस्ट्रिक्ट में कमिश्नर्स हैं वो अपना रूटीन काम में इतने बिजी रहते हैं और उनका अंडर स्टाफ भी है, तो हम लोग कभी जाते हैं तो 3 घंटा 4 घंटा उनके लिए वेट करना पड़ता है। अपॉइंटमेंट लेके जाते तब तो तुरंत ही मतलब बात हो जाती है, लेकिन वो इतने बिजी रहते हैं कि हमारे लिए वो टाइम नहीं निकाल पाते हैं। Main resolution is that we have to counter the climate change which is affecting the entire tea industry very badly, and to mitigate the climate change we have to increase our dependence on solar energy, improve our water management, energy management, and go for more carbon credits basically. So that is the way forward for the industry. अदर थिंग्स तो और हम लोग सब ट्राई करके देख चुका, कुछ फ़ायदा प्राइस के लिए हम लोग रोता रहता है, वो प्राइस कुछ होने वाला नहीं है। हाउ टू कट डाउन ऑन द कॉस्ट एंड सस्टेनेबिलिटी, तो मेन थिंग फॉरवर्ड इज़ टू कट डाउन ऑन फॉसिल फ्यूल। जितना हम लोग फॉसिल फ्यूल में कट डाउन करेगा उतना इट्स बेटर फॉर द इंडस्ट्री टू ग्रो, एंड कचार हैज़ स्टार्टेड ऑन अ गुड नोट। सबसे ज़्यादा
सोलर एनर्जी पूरा असम में कचार में स्टार्ट हुआ है। ये प्रॉब्लम सुधारने के लिए हम बोला है अपना ब्रांच में आदमी लोग को टू टॉक विद APDCL हाई रैंक ऑफिशियल्स एंड जितना हो सके डायरेक्ट एक लाइन होता है जो डायरेक्ट बागान को लाइन जाता है, डेडिकेटेड लाइन जिसको बोला जाता है। तो अगर डेडिकेटेड लाइन दे दें हम लोग, थोड़ा सा पावर टैरिफ ज़्यादा देने में भी नहीं हिचकिचाएगा। শিলচর বার সংস্থার প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতা চুনিলাল ভট্টাচার্যের প্রয়াণে শিলচরে স্মরণ সভা অনুষ্ঠিত। শিলচর বার সংস্থার প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতা চুনিলাল ভট্টাচার্যের প্রয়াণে আজ শনিবার শিলচরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শিলচরের এক বিবাহ ভবনে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত বিশিষ্টজনেরা প্রয়াত চুনিলাল ভট্টাচার্যের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, প্রয়াত চুনিলাল ভট্টাচার্য শিলচর বার সংস্থার কয়েকবারের সভাপতি ও সম্পাদক তথা চা শ্রমিক নেতা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তার প্রয়াণে আজকের এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সারা ভারত আইনজীবী সংস্থা আসাম ইউনিটের অন্যতম প্রতিষ্ঠা সদস্য ছিলেন প্রয়াত চুনিলাল ভট্টাচার্য। সারা ভারত আইনজীবী সংস্থা শিলচর শাখার কর্মকর্তা এবং পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী দুলাল মিত্র, নীলাদ্রি রায়, ছিলেন রেজামন্দ আলী, স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা। देखा हो तो देखा हो तो देखा हो অতি ভালো। যদি কোনো প্রবলেম নিয়ে যেতাম সেটা সলিউশন নিতেন এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উনি খুব সঠিক সিদ্ধান্ত, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে পারতেন। বলতেন ওইটা কর। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুনিদা কোনো সময় হেজিটেট করতে আমি দেখিনি। উনি আমার মনের থেকে উনি কোনোদিন সরে থাকতে পারবেন না। আর ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি ওনার। তো সেখানে যখন আমি যেতাম তখন আমার কয়েকজন চুনিদা, দেবুদা, দুলালদা আরও অনেকে আছেন, আমাকে প্রচণ্ড সহায়তা করেছে। যা চুনিদা পার্টিতে নেই, কিন্তু যখন ছিলাম তখন তার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা দেখলাম যে চুনিদা একজন। প্রতিবেশী রাজ্য মেঘালয়ের সোনাপুর এলাকায় ফের ধস পতন, যান চলাচল স্তব্ধ। সোনাপুর টানেলের পাশে ফের ধস পতন। শুক্রবার রাতের সামান্য বর্ষণের ফলে শনিবার প্রতিবেশী রাজ্য মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা মাটি ও পাথর রাজপথে ধস পতনের সৃষ্টি করেছে। ফলে সড়কের দুপাশে শতাধিক বাহন পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। এদিকে এলাকার যাতায়াত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মেঘালয় সরকার বর্তমানে প্রয়াস অব্যাহত রেখেছে বলে জানা গেছে। শীঘ্রই সোনাপুর সংলগ্ন শিলচর গুয়াহাটি জাতীয় সড়কটির যাতায়াত পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। করিমগঞ্জে বিপুল পরিমাণ ড্রাগস জব্দ করল পুলিশ, আটক মিজোরামের যুবক। নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ড্রাগস সহ এক পাচারকারীকে আটক করেছে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শনিবার দুপুরে করিমগঞ্জের চরগুলা এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা MZ04A 4827 নম্বরের একটি মিনি লরিতে তল্লাশি চালালে গাড়ির ভেতরের বিভিন্ন গোপন চেম্বার থেকে মোট 55টি ড্রাগস ভর্তি সাবানের বাক্সে কয়েক কোটি টাকার ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ আটক করেছে জাউচুয়ানা নামের মিজোরামের এক যুবককে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষক স্বার্থ বিরোধী ও জনবিরোধী কেন্দ্রীয় বাজেট, বলল সারা ভারত কৃষক সভা। সমগ্র দেশের সাথে কাছাড় জেলার শিলচরেও কৃষক স্বার্থ বিরোধী জনবিরোধী কেন্দ্রীয় বাজেট পোড়াও দিবস কর্মসূচি পালন করেছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। 3রা ফেব্রুয়ারি শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহ সম্পাদক অরূপ চক্রবর্তী।
বক্তারা বলেন, এবারের বাজেট সম্পূর্ণ কৃষক বিরোধী বাজেটে কৃষি ও তার সহায়ক ক্ষেত্রে এবছর ৮১,০০০ কোটি টাকা কমানো হয়েছে। 2023-24 কৃষিতে বরাদ্দ ছিল ১,৪৪,২১৪ কোটি টাকা, এবারে বাজেটে তা কমে হয়েছে ১,৪০,০৩৩ কোটি টাকা। 2023-24 খাদ্যে বরাদ্দ ছিল 2,12,332 কোটি টাকা, তা কমে হয়েছে 2,05,250 কোটি টাকা। 2023-24 সারে ভর্তুকিতে বরাদ্দ ছিল 1,89,00,000 কোটি টাকা, তা কমে হয়েছে 1,64,00,000 কোটি টাকা। মোদী সরকার বারবার বলছে কৃষকের আয় দ্বিগুণ করা হবে, কিন্তু এবারে বাজেটে তা তামাশায় পরিণত হয়েছে বলে আখ্যা দেন কৃষক সভার কর্মকর্তারা। আমরা এই সরকারের যে জনবিরোধী বাজেট, কৃষক বিরোধী বাজেট, গত বাজেটে থেকে বর্তমান বাজেট, এই অন্তর্বর্তীকালীন বাজেটে কৃষকদের স্বার্থ রক্ষিত হয়নি। বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় সরকার যে আজকে অন্তর্বর্তীকালীন বাজেটটা পেশ করেছে, তাতে কৃষকদেরকে বঞ্চিত করে কর্পোরেটদের অবাধ বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীকে অবাধ সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই আমরা সারা ভারত কৃষক সভা সমস্ত দেশের সঙ্গে আমরা কাছাড় জেলায় আজকে আমরা এই বাজেটকে পুড়িয়ে আমরা সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। বন্ধুগণ, আমরা এই কৃষক বিরোধী বাজেট আমরা মানছি না। এই সরকার কৃষক বিরোধী নীতির সাথে সাথে এই সরকার বর্তমানে এই যে বাজেট পেশ করেছে, স্বাস্থ্য খাতে বাজেটের পয়সা কমিয়ে দেওয়া হচ্ছে। আজকে শিক্ষা খাতে বাজেট কাজের জন্য বেঙ্গালুরুতে যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হলো কাছাড়ের যুবকের। কাজের জন্য বেঙ্গালুরুতে যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হলো কাছাড়ের যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তেনালি রেলওয়ে স্টেশনে। মৃত যুবক উধারবন্দ সমষ্টির কাশীপুর প্রথম খণ্ডের আসাদুল হক লস্কর এলাকার দিনমজুর মঙ্গলা মিয়া লস্করের বছর 23-এর একমাত্র পুত্র আসাদুল হক গত শনিবার বেঙ্গালুরুতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তার মা হাজির বেগম লস্কর তাকে সুপারবাসে তুলে দেন। ট্রেনে করে বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু ট্রেনে ওঠার 2-3 দিন পর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে শুক্রবার অন্ধ্রপ্রদেশ পুলিশের এক কর্মকর্তা পরিবারের লোকেদের ফোন করে জানান আসাদুলের মৃতদেহ তিনালি রেলওয়ে স্টেশনের কাছে পাওয়া গেছে। এই খবর শুনে ভেঙে পড়েন তার পরিবারের লোকেরা। এদিকে আর্থিক দিক দিয়ে অত্যন্ত পিছিয়ে পড়া আসাদুলের পরিবারের পক্ষে তার মৃতদেহ বাড়িতে আনা সম্ভব হচ্ছিল না। তাই শনিবার তারা সিদ্ধান্ত নেন পরিচিত জনদের সহযোগে সেখানে তাকে কবরস্থ করতে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তার নিকটাত্মীয়রা জানান হতদরিদ্র আসাদুলের বাবা মঙ্গলা মিয়া দীর্ঘদিন ধরে টিবি রোগে আক্রান্ত, যা দরুন কাজে যেতে পারছেন না। তাই পরিবার পরিচালনা করতে বেঙ্গালুরুতে গিয়েছিল সহজ সরল প্রকৃতির আসাদুল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসাদুল আমার বাইকনা, আমার বাড়ি দুধপাতির মুদ্রাঘাট। তো আমরা খবর পাইছি কালকে বিকাল দিকে, ঠিক আছে, মানে এজ এ স্পট ডেথ। শনিবারে আমার বইনে ফোন করে কইছে আমি আমার ছেলেরে আসাদুলক লস্কর দিয়ে খাসিপুর পয়েন্ট নাইট সুপারে উঠাই দিলেছি। এরপরে তার গিয়া পাইছে ছেলেটা, তার গাড়ি গেছে গিয়া অন্য ট্রেনে গেছে। এরপরে তো হে জাগাত গেছে, জাগাত স্পটও গেছে, গিয়া পাইছে না ইনকোয়ারি করে হেরারে না পাইয়া হে রিটার্ন আইতে সময় কিতা তিনিয়ালি তেলেঙ্গানা না অন্ধ্রপ্রদেশের লাস্ট একটা স্টেশন তারা তিনিয়ালিত পাওয়া গেছে স্পট ডেথ অবস্থায়। এখন আমরা লোকাল একটা জবলিক জমাত আছে, এরা সহযোগিতায় তারা একটা পর্সন হইকানো আছে তারা লোকাল হিসাবে। তো তারার লগে মানে আমরা মিলামিশা করিয়া তারা লগে বুঝা পড়া, যেহেতু এই ফ্যামিলিটা পুরা অসল ফ্যামিলি, একটা বুড়া মানে একটা বয়স্ক যুয়া আছে 50-60 বাবা, আর তার মা আছে অসুস্থ, আর তার দীর্ঘদিন তো টিবি রোগী তার বাবা। গতিকে হনর তারা লগে অ্যাঙ্কর করিয়া আমরা খাপন দাবনের ব্যবস্থা করি লইয়া। চরকি শাহ মুকামের বার্ষিক উরুস 10 ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। চলছে জোর প্রস্তুতি। হযরত পীর চরকি শাহ বাবার 72তম বার্ষিক উরুস আগামী শনিবার অনুষ্ঠিত হবে, চলবে পরদিন রবিবার সকাল 8টা পর্যন্ত। এদিন সকাল 9টায় জামাতের পতাকা উত্তোলন করে উরুসের সূচনা করা হবে। দুপুরে পীর চরকি শাহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মোকাম মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত, হামদনাথ, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে।
বিকেলে কোরআন পাঠ ও দোয়া, সন্ধ্যায় চরকিসহ মাদ্রাসার হিফাজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান। এরপর নাতে রসুল মিলাদ ও ওয়াজ মেহফিল শুরু হবে, চলবে ভোর পর্যন্ত। শেষে খতমে খাজিগান, দোয়া ও শিরনি বিতরণ করা হবে। মেহফিলে আসছেন আজমের থেকে সৈয়দ মোহাম্মদ ফরহাজ চিস্তি। তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা জমির উদ্দিন লস্কর, বিশেষ অতিথি মাওলানা আব্দুল ওয়াহিদ। মেহফিলে সবার উপস্থিতি কামনা করেন সভাপতি আজমল হোসেন লস্কর ও সম্পাদক রফিক উদ্দিন লস্কর ও মাদ্রাসার অধীক্ষক মাওলানা একে মোহাম্মদ রাগিব খান। হজরত পীর চরকিশাহ বাবার ৭২তম বাৎসরিক উরুস মেহফিল আগামী 10ই ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। তাই আপনারা সবাই জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহফিলে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ দিতেছি। সকাল 9 ঘটিকায় জামাতের পতাকা উত্তোলন করে এই মহফিলের শুভারম্ভ হবে। বাদ জুহর হজরত পীর চরকিশাহ বা প্রাইভেট মাদ্রাসার ছাত্রছাত্রীদের কিরাত, হাম, নাত, বক্তৃতা। বাদ আসর তেলাওতে, খতমে কুরআন ও দোয়া। বাদ মাগরিব হইতে ফজর পর্যন্ত খতমে খাজেগান। চরকিশাহ বাবার হিফজ বিভাগের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দস্তারবন্দি অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিগণের ওয়াজ নসিহত, নাতে রসুল মাহফিল। বাদ ফজর মিলাদ শরীফ, দোয়া ও সিন্নি বিতরণ অনুষ্ঠান। এবারের মাহফিলে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকছেন আমাদের সুদূর আজমির শরীফের হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফরহাদ চিস্তি সাহেব, আজমির শরীফ, রাজস্থান। চরকিশাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক উরুস মুবারক মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলের কার্যসূচি অনুযায়ী আছে সকাল 9 ঘটিকার সময় জামাতের পতাকা উত্তোলন। বাদ জোহর হইতে আসর পর্যন্ত হযরত পীর চরকিশাহ বাবা প্রাইভেট মাদ্রাসার ও মুকাম জামে মসজিদ মক্তবের ছাত্রছাত্রীদের নিয়ে কিরাত, হামদ এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান। বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত পাক কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হবে, তোর সঙ্গে দোয়া হবে। মাগরিব পার থেকে নিয়ে সারা রাত অবধি ফজর পর্যন্ত বরাক উপত্যকা তথা সুদূর রাজস্থান আজমির শরীফ হইতে মৌলানাগণ এসে ওয়াজ নসিহত প্রদান করবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী সহ সরকারি আমলারা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল সমঝোতা না করলে আসামেও সমঝোতা হবে না, সাফ জানালেন রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বরা। লৌহ পুরুষ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। শাসক বিরোধী উভয় পক্ষের শুভেচ্ছা বার্তা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।